ও বাড়ির বড় জেঠির শ্বাস উঠেছে। এই অভাবিত খবরটা পেলেন দক্ষ ঠাকুরন আন্নিকে বসে। অভাবিতই বলতে হবে, কারণ বরদা মুখুজ্জের মা ত্রিনয়নী দেবী যে হঠাৎ কোনোদিন ওই শ্বাসটা উঠতে পারে, এই দুর্ভাবনা আর লোকের হিসেবের মধ্যে ছিল না। যেন যেমন আকাশে চন্দ্র সূর্যি আছে, থাকবে, বুড়ো শিবতলার ঝুড়ি নামানো পুরনো বটগাছটা আছে, থাকবে, তেমনি বড় মুখুজ্জে গিন্নি ত্রিনয়নী দেবীও আছেন, থাকবেন। মেয়ে মানুষের অবশ্য নিজ নামে পরিচয়ের রেওয়াজ নেই, কিন্তু ত্রিনয়নীর ব্যাপার স্বতন্ত্র। বিষয় সম্পত্তি সর্বস্ব তার নামে, কাজেই তার নাম কোর্ট কাছারিতে গিয়ে ওঠে, ঢাকে ঢোলে বাজে। তবে চলতি নামটা অবশ্য মুখুজ্জে গিন্নি। দক্ষ ঠাকুরনও ও বাড়ির বড় জেঠি বলেন, যতবার তার বেশি বলে ফেলেন মুখুজ্জে গিন্নি। ওই কোর্ট কাছারির ব্যাপারেই নামটা মাঝে মাঝে ওঠে। এক প্রস্ত মালা জপা সেরে সবে আন্নিকে বসেছে, হঠাৎ কানে এলো খিড়কির দোরের ধারে যেন ননী গয়ালিনীর গলা। আন্নিকের মন্ত্র উচ্চারণ করতে করতেই কানটা খাড়া করলেন দক্ষ ঠাকুরন। এখন আবার ননী কি মতলবে? এই তো খানিক আগে বিকেলে দুধ জোগান করে দিয়ে গেছে। কানটা আরো উৎকণ্ঠ করলেন। কার সঙ্গে কথা বলছে? ছোট বৌমার সঙ্গে মনে হচ্ছে, দু চক্ষের বিষ। তবে চলতি নামটা অবশ্য মুখুজ্জে গিন্নি। দক্ষ ঠাকুরনের এই ছোট ভাইপোর বউটার না আছে আব্বি, না আছে ভব্বি। দুম দাম বুড়ো বুড়ো মাগিদের সঙ্গে কথা কয়ে বসে। বললে বলে ন্যাকা ন্যাকা মুখে বলে, ও মা, কথা কইলে কি হয়? মেয়ে মানুষ তো। কেউ কথা বললে উত্তর না দেওয়া বুঝি ভদ্রতা? ভদ্রতা শেখাতে আসে দক্ষ ঠাকুরনকে? ননীটাও কম নয়, সময় বুঝে এসেছে। জানে এ সময় দক্ষ ঠাকুরন আন্নিকে বসেন। নির্ঘাত টাকা ধার করতে এসেছে মাকে। তলে তলে বৌঝিদের কাছে নিলে তো আর সুদ দিতে হয় না। আজুলি ছুরিরা বিনা সুদেই দিয়ে বসেন। খবরটা অবশ্য দক্ষ ঠাকুরের কাছে চেপে যায় ওরা। জানে টের পেলে রাগ করবেন উনি, কিন্তু দক্ষ ঠাকুরানের কাছে খবর চেপে ফেলবে ওরা। তবে চাপটে যেটা চায় সেটা জিজ্ঞাসাবাদ করে ছোট হতে যান না দক্ষ ঠাকুরন। মনে মনেই বোঝেন আর মনে মনেই বলেন, যাগ্গে মরুগ্গে, ওদের ছাগল ওরা ন্যাজে কাটুক, আমার কি। টাকা ধার দিয়ে সুদ নেওয়াকে দক্ষ ঠাকুরন গর্হিত বলে মনে করেন না, জানেন এটা ন্যায্য পাওনা। ঘরে ঘরে তো তবু কম সুদ, মহাজনের কাছে নিতে হলে অনেক বেশি দিতে হয় না? তবে তাছাড়া সুদ দিতে হলে তবে তো শোধ দেওয়ার চার থাকবে। কিন্তু
ছোট বৌমাটি শুদ্ধ এত তালেবর হয়ে উঠল কবে? দক্ষ ঠাকুরন চঞ্চল হলেন। ছোট ছোট বৌঝিদের সঙ্গে পাড়ার বুড়ো বুড়ো মাগিদের মাখামাখি দু চক্ষের বিষ দক্ষ ঠাকুরনের। বউ বিগ্রবার কলকাঠি নাড়াতে ওস্তাদ তারা, বিশেষ করে ন্যাকা বউদের। আন্নিকে বসে কথা বলা চলে না, গলা খাকারিও না। অথচ আন্নিকে বসেছেন বলে দক্ষ ঠাকুরের জ্ঞান গোচরে একটা অশৈরণ ঘটনা ঘটতে থাকবে, এও তো হয় না। অতএব এরকম ক্ষেত্রে যা করে থাকেন দক্ষ ঠাকুরন তাই করেন। হাতের কাছের গঙ্গা জলের তামার ঘরটিকে মাটিতে ঠক ঠক করে ঠোকেন। এ শব্দ বাড়ির সবাইয়ের পরিচিত। কথাতে ছোট বৌমা প্রথম প্রথম বলেছে, তার থেকে আপনি পুজোর ঘন্টাটা দুবার নেড়ে দিতে পারেন পিসিমা, ঠিক বোঝা যায়। দক্ষ ঠাকুরন বেজার মুখে জবাব দিয়েছেন, বৃথা ঘণ্টা বাদ্য শাস্ত্রের নিষেধ। এটুকুও কি বাপের ঘর থেকে শিখে আসনি ছোট বৌমা? বোঝবার ইচ্ছে থাকলে ঘটি টুকলেও বোঝা যায়, ইচ্ছা না থাকলে ঘন্টা কেন, ঢাকের বাদ দিয়েও কানে ঢোকে না। হ্যাঁ, এই রকমই চাঁচা ছোলা কথাবার্তা দক্ষ ঠাকুরনের। সাধে আর গ্রাম শুদ্ধ লোক জমের মতো ভয় করে তাকে। আবার ভরসা করতেও তো গ্রামের মধ্যে ওই একটা মানুষই। ঘটির শব্দ শুনে ইন্দু ছুটে আসে, লক্ষ্মীর ঘরের দরজায় দাঁড়ায়। দক্ষ ঠাকুরন তো কথা কইবেন না, তাই তার কোঁচকানো ভুরু সম্বলিত জিজ্ঞাসু মুখের দিকে তাকিয়ে ইন্দু তাড়াতাড়ি বলে, না পিসি, বলছিল যে। থেমে যান। দক্ষ ঠাকুরনের কপাল আরো কুঁচকে ওঠে। ইশারায় প্রশ্ন করেন, কি বলছিল ননি? ইন্দু ঢোক গিলে বলে, আপনার আহ্নিক শেষ হোক, তারপর বলছি। দক্ষ ঠাকুরন চিন্তিত হন, কি আবার বার্তা? অতএব আহ্নিকটি তাড়াতাড়ি সারতে হয়। তবে ইশারায় জানান ননি যেন কেটে পড়ে না, দক্ষবালার সঙ্গে যেন দেখা করে যায়। ইন্দু গিয়ে তাড়াতাড়ি সে আদেশ পেশ করে। ননি অসন্তোষের গলায় বলে, এই দেখো, কাজের গুরু কামাই, খবরটা তো দিয়ে গেলাম, আবার আমায় বসে থাকবার হুকুম কেন? আত হয়ে গেছে, শীতের আত। কিন্তু নিরুপায়ের ভঙ্গিতে দুটো হাত ওল্টায়। ননিকে অগত্যা বসেই থাকতে হয়। দক্ষ ঠাকুরের নিষেধ অগ্রাহ্য করে চলে যাওয়ার কথা তো ভাবা যায় না। জো শো করে আহ্নিক সেরে নিয়ে পিতলের গোপালকে রূপোর খাটে শুইয়ে লেপ চাপা দিয়ে মশারি ফেলে মশারি গুঁজতে গুঁজতে বলে ওঠেন দক্ষবালা, নাও এখন কথাবার্তাটি কি তাই বলো। ইন্দু ভেবে পায় না খবরটা দেবে কিভাবে, তাই তাড়াতাড়ি বলে, আমি পিসিকে ডেকে আনছি। লক্ষ্মীর ঘরের থেকে বেরিয়ে আসেন ঠাকুরন, পুজো করবার ভোট কম্বলখানা গায়ে দিয়ে। কি খবর লা ননি? বলতে বলতেই ননি এসে যায়, বলে ওঠে, খবর অন্য কিছু না, বিকেল থেকে মুখুজ্জে গিন্নির শ্বাস উঠেছে, তাই জানান দিয়ে যায় গেনু। পরে শুনলে তো দুষবে যে ননি জেনে শুনেও বলেনি।
দক্ষ ঠাকুরন কড়া গলায় বলে ওঠেন, আমি তোদের সর্বদাই দুষছি, তা কথাটা বলল কে? বলবে আবার কে? ননি আলগা গলায় বলে, ওনারা কি আর নুয়ে ডুব দেবে? মান খুইয়ে তোমাকে ডাকতে আসবে? দুধের যোগান দিতে গেছিল না, ওই আপিং খেকু বুড়ির জন্যেই তো রেতে আজ শের করে খাঁদি দুধের যোগান দিই। তা যেতে মিত্তিরির বুড়ির একটা নাতি এসে বলল, আজ আর দুধ নাকবে না, যিনি খায় তেনার শ্বাস উঠেছে, না বিশ্বাস। আবার কি ভেবে বলল, আচ্ছা এনেছে যখন রেখে যাও। দক্ষ ঠাকুরন শেষের কথাটায় কান না দিয়ে বলে ওঠেন, শ্বাস উঠেছে না উঠে থেমে গেছে? কষ্ট করে বল দেখি। ছোট বৌমা যেমন ইতস্তত করছিল। ননি তাড়াতাড়ি বলে, না গো দিদি, সে ভয় করোনি, সবে উঠেছে বোধহয়। ভয় তো মরে গেলাম, হাত পা ছেড়ে কাঁদতে বসবে। দক্ষ ঠাকুরন ঝংকার দিয়ে বলেন, শেষ হয়ে গেলে তো ওই বিরিঙ্গির গোষ্ঠীর সৃষ্টি হেসেল জলে যাবে। সকালে ঘোষের পুকুরের ভাগের মাছ এসেছিল, গামলা ভর্তি মাছের সর্ষের ঝাল রাজা হয়েছে, তাই শুধোচ্ছি। ননি ফোকলা তাতে হেসে ফেলে বলে, না গো দিদি, ও সর্ষের ঝাল ফেলা যাবে না, ও বাড়িতেই তো এখন হেসেলের ছ্যাঁক ছোক শব্দ চলছে। কর্তা নাতিরা গায়ে চাদর কম্বল জড়িয়ে মদগব্য চালে ঘুরে বেড়াচ্ছে। 100 বছরের পুরনো দড়ি পাকানো নারী ও কি আর সহজে পাক খুলে বন্ধন কাটাতে পারবে? হয়তো এখন দুদিন ধরে খাবে। দক্ষ ঠাকুরন বিরক্ত গলায় বলেন, তুই থাম তো। 100 বছরের পুরনো নারী, এটা তোকে কে কানে ধরে বলে গেছে শুনি? নারী কাটার সময় ছিলে বুঝি? জেঠির বয়স এই সবে 97, আমার বাবার থেকে 2 বছরের বড় ছিলেন। বাবা বেঁচে থাকলে এই ফাগুনে 95 পুরত। 100 থেকে 97 এর তফাৎ কতটুকু এ প্রশ্ন তুলতে যায় না ননি। বলে, ওই হলো আর কি, তবে ব্যস্ত হবার দরকার নেই, তাই বলছি। তোর পরামর্শ মতো দরকার বুঝতে যাব নাকি রে ননি? কথায় বলে, মরণের ধরন নেই। ছোট বৌমা, আমার ঘর থেকে মোটা ধোসাখানা এনে দাও দেখি। শীতটা জেয়াদা রয়েছে এখনো। ইন্দু থেমে গিয়ে বলে, এত রাত্রিরে এখন ওখানে যাবেন নাকি? দক্ষ ঠাকুরন অবহেলার গলায় বলেন, যাব না তো কি, ওই ননি মুখপুরির মতো ভেবে চুপ করে বসে থাকবো? দড়ি পাকানো পুরনো নারী 2 দিন 2 রাত আটে কাঠে বসে থেকে আস্তে আস্তে দম ছাড়বে। ইন্দু ব্যাপারটা এনে দিয়ে আসতে বলে, ও বাড়িতে যাবেন তো? ইন্দুর এই প্রশ্নের তাৎপর্য আছে। সেটা হচ্ছে, বিয়ে হয়ে এসে পর্যন্ত সে দেখে আসছে 2 মুখুজ্জে বাড়ির মধ্যে মুখ দেখা দেখি বন্ধ। বিষয় সম্পত্তি নিয়ে নিরবিচ্ছিন্ন মামলা, বিয়ে থাওয়া কাজকর্মে সামাজিক রীতিতে নেমন্তন্ন আসে এবং লোকলৌকিকতা যায় কর্মচারী মারফত। বাড়ির লোকেরা কেউ যায় আসে না। কাজেই ওই প্রশ্নটা তার মুখে এসে যাবে, এটা স্বাভাবিক। তবে জ্ঞাতি বলে কথা, শুভ অশুভ যাই হোক, অসহজটা নিতেই হয়।
দুপক্ষকে। তবে তার মধ্যেও জ্ঞাতি শত্রুতার আভাস খুঁজে বার করা হয়। যেমন বরদা মুখুজ্জের মেজ নাতির বিয়ের আগের দিন হঠাৎ হুট করে এ বাড়ির একটা বউ যখন একটা 28-এর ছেলে প্রসব করে বসলো, তখন ওরা মাথায় হাত চাপড়ে চিৎকার করে বলে বেড়াতে লাগলো, এ হচ্ছে ইচ্ছে করে শত্রুতা সাধা। খবরা খবর নিয়ে পাঁজি পুঁজি দেখে দিন স্থির হলো। আর উনি 8 মাস হতেই ছেলেটাকে পৃথিবীর আলো দেখাতে অন্ধকার কোটর থেকে বার করে ফেললেন। জ্ঞাতি জব্দ করার কেমন একখানা ফন্দি বার করা বলতো। অথচ সেই মুখুজ্জে গিন্নির শ্বাস উঠেছে শুনেই দক্ষ ঠাকুরন এই শীতের রাতে ভুয়ো র্যাপার গায়ে দিয়ে এক পায়ে খাড়া। ইন্দু বেগতিক দেখে তার শাশুড়িকে ডেকে আনে। অবশ্য দক্ষ ঠাকুরানের কাছে বউ শাশুড়ি দুজন নেই তৃণসম। তৎরাৎ শাশুড়ি কাতর বচনে বলে উঠতে পারেন, ননি ঠাকুরজি তো বলছে এত তাড়াহুড়োর কিছু নেই, তা গলায় একটু জল ঢেলে গেলে হতো না ঠাকুরজি? আন্নি করে অমনি মুখে যাবে। দক্ষ ঠাকুরন চাঁচা ছোলা গলায় বলে ওঠেন, ননির কথা যে বেদবাক কি এটা এতদিন জানা ছিল না বউ। একটা মানুষের শ্বাস উঠেছে শুনে গলায় জল ঢালতে বসবার পীরবৃত্তি যদি না থাকে, আর সে লোকটাকে তা ভাবো। মানুষ মনুষ্যত্ব বলে একটা কথা আছে তো, নাকি নেই? তবে তোমায় এই বলে যাচ্ছি, এলিয়ে বসে থেকো না। তাড়াতাড়ি রান্না সারিয়ে ছা চিমড়ি কর্তা গিন্নি সবাই খাওয়া মিটিয়ে নাও। হেসেলে যেন কালকের জন্য কিছু রাখতে যেও না। গায়ে তো মজা দেখনে ওলার অভাব নেই। বুড়ির নাড়ি ছাড়বার সঙ্গে সঙ্গেই হয়তো ছুটে এসে তোমাদের খবর দিয়ে যাবে। ভাত শঙ্কিত গলায় বলেন, তুমি কি রাতে ফিরবে না ঠাকুরজি? সে অবস্থা বুঝে ব্যবস্থা। ভাজের মুখের মধ্যে একটা প্রশ্ন পাক খাচ্ছিল। প্রশ্নটা হচ্ছে, যাচ্ছ তো ও বাড়ি, শুনে তোমার ভাইরা কিছু বলবে না তো? কিন্তু সাহস হলো না। ভাইদের যে দক্ষ ঠাকুরন থোড়াই কেয়ার করেন সে তো জানতে বাকি নেই ভাজের। মনে মনে ননির উপর অসন্তুষ্ট হওয়া ছাড়া আর কিচ্ছু করার নেই। দক্ষ ঠাকুরন উঠোনে নামতেই ননি বলে ওঠে, একটা লম্ফটাম্প কিছু দাও দেখি বৌমা, আমি দিদিকে একটু পৌঁছে দিয়ে আসি। কথা শেষ না হতেই ধমক দিয়ে ওঠেন দক্ষ ঠাকুরন, থাম ননি, আর কেরদানি দেখাতে আসিস নি। উনি চলবেন দক্ষবালাকে পথ দেখাতে। আকাশ জোছনায় ফাটছে না, বড় জেঠি মরছেন ভালো সময়, মাঘ মাস, শুক্লা তিথি, সামনে পূর্ণিমা, দুর্গা দুর্গা। ইন্দু তবু চুপি চুপি বলে, তুমি পিছু পিছু যাও না গয়লা পিসি। ওই শীতের রাত ঝোপঝাড়ের রাস্তা কুকুর ঘোরে। ননি 2 হাত কপালে তুলে বলে, রক্ষে দাও বৌমা, ওনার নিষেধ অজ্ঞেরাজ্যি করে কাজ। ননি গয়ালেনির 1 টাকারে 7টা মাথা নাই মা। আচ্ছা তাহলে ওই কথাই থাকলো, সামনের মাসে দিয়ে যাব। মোটা চাদরখানা আঁটো সাঁটো করে গায়ে জড়িয়ে নিয়ে
লম্বা লম্বা পা ফেলে দক্ষ ঠাকুরন এ বাড়িতে এসে হাজির। চিরকালে নিয়ত আসার অভ্যাস, আবার অনেক দিন না আসার অনভ্যাস, কিন্তু তার জন্য দক্ষ ঠাকুরনের প্রবল প্রবেশের কোনো তারতম্য ঘটল না। উঠোনে পা দিয়েই গলা উঁচু করে ডাক দিলেন, সামনে কে আছিস রে? এক ঘটি জল দিয়ে আয় দেখি, পা ধুয়ে দিয়ে দাওয়ায় উঠি। বলা বাহুল্য, দক্ষ ঠাকুরনের আবির্ভাবটা অপ্রত্যাশিত, তাই পরিবারের সকলেই সচকিত হয়ে ঘর দালান থেকে বেরিয়ে আসে। ত্রিনয়নী দেবীর কর্তা কর্তা, নাতিরা, গিন্নি গিন্নি, নাতবউয়েরা এবং তাদের বাহিনীদের 2-4 জন সকলেই বেরিয়ে এসে থতমত খেয়ে দাঁড়িয়ে পড়ে। দক্ষ ঠাকুরন প্রবল কণ্ঠে বলে ওঠে, কিরে, সব কটায় মিলে অমন থতিয়ে গেলি যে? ভূত দেখলি নাকি? জল এক ঘটে মিলবে না উঠোন থেকে ধুলো পায়ে ফেরত যাব? এক অবগুণ্ঠনবতী গিন্নি তার বছর 8 মেয়েটার কাঁধে একটা আঙুলের চাপ দেন। মেয়েটা তাড়াতাড়ি ভেতরে ঢুকে গিয়ে কোথা থেকে একটা বড় পেতলের ঘটি করে এক ঘটি জল নিয়ে এসে উঠোনে নেমে দাঁড়ায়। দক্ষ ঠাকুরন তার হাত থেকে ঘটিটা নিয়ে পা ধুতে ধুতে বলেন, মেয়ে কার? সেজ বৌমার বুঝি? তা হক কথা বলি বৌমা, মেয়ে সন্তান, একটু আচার আচরণ সহবত জ্ঞান শিক্ষা দিতে হয়। জলের ঘটিটা নিয়ে মেয়ে সঙ্গের মতো দাঁড়িয়ে রইল। কেউ বলতে জানলে না, ওরে ঠাকুমার পা দুখানা ধুইয়ে দে। বলি, আমি নয় মান সম্মানের ধার ধারলাম না, অজ্ঞাতজি করলাম। পরের ঘরে করবে তো দুধ দড়ি নেড়ে দেবে না? বিজয় দর্পে ধৌত চরণে দাওয়ায় উঠে এসে দক্ষ ঠাকুরন সমবেত জনতার প্রতি দৃষ্টিপাত করে বলেন, শুনলাম বড় জেঠির শ্বাস উঠেছে, তা খবরটা একবার দেওয়ার দরকার মনে করিসনি? কেমন? বলি, মামলা করছিস বলে সম্পর্কটা মুছে ফেলতে পারবি? কুলের মাথা, বংশের চূড়ো, বড় বাড়ির বড় গিন্নি, তিনি গত হলে এ বাড়ি ও বাড়ি 2 বাড়ি এক হয়ে একঘাট করতে হবে না? মানুষ মনীষিত্বের শেখ মদনা, তোরও বয়স কম হলো না, এটুকু শেখার বয়স হয়েছে। তুই যেমন দেখাবি এরাও তাই শিখবে। কথায় বলে, আগ ন্যাংলা যেদিন পায় 5 ন্যাংলা সেদিক ধায়। তা কোথায়, কোন ঘরে? মদনা অর্থাৎ বড় নাতি মৃদু গলায় বলে, নিজের ঘরেই আছেন। নিজের ঘরে? এখনো সেই অন্ধকার খুপড়িখানার মধ্যে? ধন্যি বটে, খোলা হাওয়ায় বার করিসনি। দক্ষ ঠাকুরন দালানে ঢুকতে ঢুকতে বলেন, বর্দা কোথায়? তিনি আর কোথায়, তিনিও নিজের তার ঘরেই বসে আছেন। চোখে ভালো দেখেন না, কানেও ভালো শোনেন না। দক্ষ ঠাকুরন বেজার গলায় বলেন, কেন? এক্ষুনি বা তার এমন জ্বর গদব দশা হলো কেন? আমার থেকে তো মাত্র 7-8 বছরের বড়। মদনার পরবর্তী জন ঈষৎ হেসে বলে ফেলে, আপনার থেকে কি তা জানি না, তবে বাবারও তো 9 করে 83 বছর বয়স হলো, আমরাই বুড়ো হতে চললাম। ঠাকমা আকন্দর ডাল মাথায় নিয়ে এসেছিল বলে কি আর পৃথিবী বসে থাকবে পিসিমা?
ইতিমধ্যে অবগুণ্ঠনবতীরা এবং নাবালকরা এক একটি সাষ্টাঙ্গ প্রণাম সেরে হাওয়া হয়ে গেছে। পুরুষদের সামনে তো মহিলারা কথা বলবেন না, অতএব পিসি শাশুড়িকে আপ্যায়ন করার দায় দায়িত্ব বর্তাচ্ছে না তাদের। আপাতত রঙ্গমঞ্চে তিন ভাই মদন, বদন ও রতন, এগুলি অবশ্য ডাক নাম, পোশাকি নাম আলাদা আছে, জমকালো জমকলো, কিন্তু মাসি পিসি সেগুলোর মনে রাখার দায় নেই। দক্ষ ঠাকুরন বক্তার দিকে তাচ্ছিল্য দৃষ্টি হেনে বলেন, তোর কথাগুলো তো দেখছি বড় ক্যাটক্যাটেরে মদ না? সাধে কি আর বলেছে ভিন মাটিতে মেজর গড়ন? তা তোর আর দোষ কি? দুনিয়াখানা তাকিয়ে দেখ, মেজরা হচ্ছে হাড় কুচুটে মরুগ্গে। বলি কবিরাজ এসেছিল? এসেছেন, বাবার ঘরে বসে আছেন। বাবার ঘরে বসে আছেন? দক্ষ ঠাকুরন বলে ওঠেন, যার শ্বাস উঠেছে তার নাড়ি ধরে বসে না থেকে বাবার ঘরে কেন? তামাক পুড়ছে না দাবা ঠোকা হচ্ছে? ভালো কাজ পড়েছে বাবা। এবাড়ির ঘর, দালান, চৌকাঠের উঁচু নিচু কিছুই দক্ষ ঠাকুরনের অজানা নয়। অবলীলায় বরদারঞ্জনের ঘরে ঢুকে পড়ে বলেন কবরেজ, তুমি এখানে বসে মাটি ভাপাচ্ছ যে কবরেজ? নিদেনকালে বিধেন দিতে কি স্বর্গ থেকে অন্য বদ্যি আসবে? দক্ষ ঠাকুরনের কাছে বিহঙ্গ কবরেজ না বালক মাত্র, তাই তটস্থ হয়ে উঠে দাঁড়িয়ে বলেন তিনি, আগে এখন তো আর কিছু করার নেই দিদি, এখন শুধু শ্বাসে শ্বাসে বন্ধন কাটার অপেক্ষায় বসে থাকা। কম দিনের তো আর বন্ধন নয় পৃথিবীখানার সঙ্গে, দড়ি দড়ি কিছু হচ্ছে না। দক্ষ ঠাকুরন হঠাৎ গম্ভীর হয়ে যান, স্থির গলায় বলেন, নারী দেখে বলছো না আন্দাজে বলছো? কবরেজ এই প্রশ্নে আহত হন, হয়তো বা অপমানিত। কণ্ঠস্বরে সেটা ঢাকা পড়ে না। বলেন, আন্দাজের কথা উঠছে না দিদি, নারী দেখেই বলছি। নারী দেখেই বলছো? দক্ষ ঠাকুরন শান্ত ভদ্র গলায় বলেন, দেখে বুঝছো তড়িঘড়ি কিছু হবে না? কবরেজ বলে ওঠেন, তাতে সন্দেহ নেই। এরা জিজ্ঞেস করছিল ভাত চড়াবে কিনা, আমি বললাম অক্লেশে। দক্ষ ঠাকুরন প্রচ্ছন্ন ব্যঙ্গের গলায় বলেন, তাহলে তো তুমি বাপ ঠাকুরদার নাম রাখবে বিহঙ্গ। তোমার ঠাকুরদা হেরেম্ব কবরেজ শুনেছি হেঁটে বেড়ানো মানুষের মুখ দেখে 6 মাস থাকতে তার নিদেনের দিন বলে দিতে পারতেন। আর তোমার বাবাকে তো দেখেইছি, স্বয়ং ধর্ণন্তরী ছিলেন, হিসেব নির্ভুল ছিল। তুমি তাদের গুণ পেয়েছ, এ তো পরম সুখের কথা। তবে বলি, টের যখন পেয়েছ তড়িঘড়ি কিছু হবে না, তখন বুড়ির গঙ্গা যাত্রার বিধানটা দাওনি কেন? গঙ্গা যাত্রা? অকস্মাৎ ঘরের মধ্যে যেন একটা বাজ পড়ল। সেই বাজের আঘাতে মদন, বদন এবং রতন 3 জনেরই ফুসফুস ফেঁসে যাবার উপক্রম হলো। এ আবার কি উৎপেতে কথা! বলা নেই কওয়া নেই, হঠাৎ উদয় হয়ে এসে একখানি জিলিপির প্যাঁচ ছাড়লেন দেখছি। কিন্তু এসব তো মনের কথা, বাইরে তো 3 মাথায় নত মস্ত। শুধু কথা থামার সুযোগে বড়দা মুখুজ্জে বলে উঠেন, কে কি বলছে রে? মেয়ে ছেলের গলা শুনলাম যেন। দক্ষবেলা এগিয়ে এসে পায়ের ধুলো নিয়ে কানে কালার শোনার উপযুক্ত গলায় বলে ওঠেন, বড়দা আমি দক্ষ।
শুনলাম বড় জেঠির শ্বাস উঠেছে, তাই চলে এলাম। তা কোবরেজ যখন বলছে সময় রয়েছে, তখন মাকে ঘরের মধ্যে গুম খুন করে মারছো কেন? খড়দার গঙ্গার ধারে একটু চালা জুটছে না? জেঠির গঙ্গা যাত্রার ব্যবস্থা করাও। বড়দা অসহায় গলায় বলেন, আমি আর কি করব, আমার কি ক্ষমতা। দক্ষ আরো চেঁচিয়ে বলেন, হাতে পায়ের ক্ষমতা কারোরই চিরকাল থাকে না বড়দা। মাথা মগজটাকে অক্ষম করলে বিপদ। শত্রুর মুখে ছাই দিয়ে তোমার ওই শূরবীর 3 বেটাই তো তোমার বল বুদ্ধি ভরসা। তাদের বেটারা পর্যন্ত মাথা চাড়া দিয়ে জোয়ান জোয়ান হয়ে উঠেছে, পয়সারও অভাব নেই। অথচ এই চারকালের মানুষটাকে ঘরে পচিয়ে মারবে? আত্মাটা খাঁচা ছাড়া হয়ে বেরিয়ে পড়ে উঠে যাবার পথ খুঁজতে 64 দেয়ালে মাথা ঠুকে ঠুকে মরবে? বলিস দেশ দেশান্তর থেকে লোক আসছে গঙ্গার তীরে মরতে, আর তোমাদের দৌড়ে গঙ্গা তবু গা ঘামছে না। ছি ছি, দেখে শুনে যে হতবাক হয়ে যাচ্ছি। হ্যাঁ, হঠাৎ কখন ফুট করে প্রাণ পাখিটি বেরিয়ে যেত, করার কিছু ছিল না। এটা কি? তোমরা আতকুড়ি বেটা ছেলে হাত পা কোলে করে বসে বসে বুড়ির শ্বাস গুনবে? কতক্ষণে মেয়াদ ফুরোয়? ছি ছি ছি, মদনা বদনা নে গা তোল, ঠাকুমার গঙ্গা যাত্রার ব্যবস্থা কর। এবাড়ির মধ্যে একটা মেছো পুকুর নিয়ে মামলা চলছে আজ বছর 8 তদবদি আসা যাওয়ারও চলন নেই। তত্রাজ কেউ মুখ ফুটে বলে উঠতে পারে না, তুমি আবার হঠাৎ গায়ে মানে না আপনি মোড়ল হয়ে আমাদের ব্যাপারে নাক গলাতে এসেছো কেন বাপু? আমাদের ঠাকুমা আমরা গঙ্গায় দিকে গোড় দিই, তাতে তোমার কি? মিটমিটে প্রদীপের আলোর দেয়ালে দীর্ঘ ছায়া ফেলে 3 প্রৌঢ় ভাই পরস্পর মুখ চাওয়াচাই করে। দক্ষ ঠাকুরন অবশ্যই ওদের মানসিক অবস্থা বোঝেন, তবে গ্রাহ্য করেন না। খাটুনির ভয়ে মানুষ কর্তব্য পালন করবে না, এড়িয়ে যাবার চেষ্টা করবে? এর চাইতে অসৈরণ আর কিছু আছে নাকি? আর প্রবল ক্ষমতাময়ী দক্ষ ঠাকুরনের ওই অসৈরণ সইবার ক্ষমতাটারই একান্ত অভাব। আরও একবার কালার কর্ণগোচর করার স্বরে বলে ওঠেন দক্ষবালা, গঙ্গা যাত্রার ব্যবস্থা হচ্ছে বদ্দা, নিশ্চিন্তি হও। তোমার ছেলেরা এক মুঠো খেয়ে নিয়ে তৈরি হয়ে নেবে। এই তো এক পথে গঙ্গা, গাড়ি পালকিও লাগবে না। নাতি পোড়া একখানা 4 পাইয়ে চড়িয়ে নিয়ে যাবে। আগে একজন এগিয়ে গিয়ে ঘর ঠিক করে আয় বাপু। খড়দার গঙ্গার মুড়ি পোড়ার ঘাটে তো সর্বদাই ভিড়। কোবরেজ এবার এসো দেখি ও ঘরে, নারীটা দেখো আরেকবার। মদন বদনের কাতর মুখের দিকে তাকিয়ে বিহঙ্গ কোবরেজ দুর্গা নাম করে বলে ফেলেন, নারী আমি দেখেছি দিদি, আজ রাতে কিছু হবে না। মিথ্যে কেন এই শীতের রাতে, কাল বরং ভোরবেলা। দক্ষবেলা পাথুরে গলায় বলেন, শীতের রাত বলে কর্তব্য করবে না? মানুষ হয়ে তবে জন্ম নেয়া কেন কোবরেজ? মানলাম আজ রাতের মধ্যে কিছু হবে না, তো 1 রাত্রির গঙ্গা তীরে বাসটুকু তো হবে। এই মাঘ মাস পূর্ণ মাস, তাই শুক্লা 13দশী তিথি, কথায় বলে সর্বসিদ্ধি ত্রয়োদশী। আর দ্বিরুক্তি নয় বাছা। ও মা, তবু অনর হয়ে দাঁড়িয়ে কি রে?
বলি 10 ধর্মে মুখ রাখবারও কি দায় নেই রে তোদের হতভাগারা? মুখুজ্জেকুলের গিন্নিকে ঘরে পচিয়ে মেরেছিস শুনলে লোকে তোদের গায়ে ধুলো দেবে না? যাকে বলল ছি তার রইল কি? খাবো, পড়বো, পরিবার পোষণ করব আর বংশবৃদ্ধি করব, এতেই হয়ে গেল মনীষী জন্মের ঋণ শোধ। এরপর আর কারোর পক্ষে অনড় হয়ে দাঁড়িয়ে থাকা শোভা পায় না। মনুষ্য জন্মের ঋণটা করে কার কাছে সেটা বোধগম্য না হলেও আপাতত দক্ষ ঠাকুরানের কথা অগ্রাহ্য করার ক্ষমতা হয় না ত্রিনয়নী দেবীর নাতিদের। ভাড়ার ঘরের পাশের একটি ক্ষুদ্রায়তন কক্ষে শেষ শয্যায় শায়িতা ত্রিনয়নী দেবীর ঘরে ঢুকেই দক্ষ ঠাকুরন বলে ওঠেন, জেঠির তাহলে এখন এই ঘরে প্রমোশন হয়েছে বৌমারা? ভালো ভালো। কলঙ্গির ভেতর পিদীপ কেন? ঘরে যে আরো ভূষকালি হয়ে উঠছে, মেঝে রাখতে একটা পিল সুজি জোটেনি? আমি বাছা স্পষ্ট কথার মানুষ, হক কথা কইতে বাপকেও ডরাইনি কখনো। বলি এই ঔরি চৌরি দক্ষিণ দৌড়ি দালান কোঠার আসর মালিকটা কে? সে হুঁশ করে দেখেছ কোনোদিন? কি বিছানা ছিঁড়ি, কি ঘরদুয়ারের ছিঁড়ি, এতগুলো বউ ঝি, কারুর মধ্যে এতটুকু বিবেক নেই গা? মানুষ হয়ে জন্মালেই মানুষ মনুষ্যত্বর একটি দায় থাকে বাছা, এটা স্মরণ থাকলে নিজেরই ইহ পরকালের দুকালেরই মঙ্গল। জেঠির মাথার কাছে মুখ নামিয়ে ডাকেন, বড় জেঠি, বড় জেঠি, ইষ্টমূর্তি দেখতে পাচ্ছ? চেষ্টা করো, স্মরণ করো, গঙ্গা নারায়ণ, গঙ্গা নারায়ণ। উষা ভোরে গঙ্গালাপ করেন ত্রিনয়নী দেবী গঙ্গার তীরেই। কারণ রাত্রি 1 প্রহরের পরই তাকে তীরস্থ করা হয়। দক্ষ নিজে তদারকি করে ঘর ঠিক করিয়ে নিয়ে যাবার ব্যবস্থা করিয়েছিলেন। জেঠিকে জন্মে শোধ একটা প্রণাম করে সব অস্ত্রে গঙ্গায় ডুব দিয়ে উঠে দক্ষ ঠাকুরন সমবেত সকলকে উদ্দেশ্য করে বলেন, নাও এখন তোমাদের যা করবার তোমরা করো, আমি যাই দেখি গে শ্রীধরের সেবার কি হয়। শ্রীধর? তাই তো, সচকিত হয় সবাই। বাড়িতে জন্ম মৃত্যু বিয়ে যাই ঘটুক, শ্রীধরের নিত্য সেবার তো ত্রুটি হবার জো নেই। অথচ একজন কেউ স্নান সেরে তাড়াতাড়ি এগিয়ে যাবে তারও জোর নেই। সবাইয়েরই মহা অশৌচ। ঘরে একটা বিয়ে হওয়া কি বিধবা মেয়েও নেই ছাই, থাকলে কাজে দিত। ভিন্ন গোত্রত্ব, সময় সবই কাজে লাগে। আগাছাও লাগে, ও চলাও লাগে। মাঘের ভোরে সপসপে ভিজে কাপড়ে লম্বা লম্বা পা ফেলে এগিয়ে যান দক্ষ ঠাকুরন। চাটুজ্জে বাড়ির দরজায় গিয়ে হাঁক দেন, মোনা, ও মোনা, উঠেছিস? মোনার বউ এসে দরজা খুলে অবাক গলায় বলে, পিসি এ সময় এভাবে? দক্ষ ঠাকুরন ব্যস্ত গলায় বলেন, কেন, কি বৃত্তান্ত অত বিশদ এখন বোঝাতে বসতে পারবো না বাছা, মোনাকে ডাক। বউ আলগা গলায় বলে, তার তো এখন অর্ধেক রাত। ডাক দিয়ে সকাল করাও, সব দিন একভাবে যায় না। মোনা, ও মোনা। এ ডাকে অর্ধেক রাত থেকেও উঠে আসতে হয়। মোনাও উঠে এসে বলে, কি ব্যাপার? দক্ষ ঠাকুরন সংক্ষেপে বলেন,
ব্যাপার কিছু নয়, বড় জেঠি দেহ রাখলেন এই ভোরে। তা ওদের তো সবারই অসহ্য লাগলো। এদিকে ওদের শ্রীধরের মঙ্গলারতির বেলা বয়ে যায়। চট করে ঘাটে একটা ডুব দিয়ে একখানা তসর মটকা জড়িয়ে নিয়ে আয় দেখি আমার সঙ্গে। মোনা হতচকিত, মোনা বিস্ময়ে বিমূঢ়। আমি গিয়ে কি করব? ও মা, এ যে সাতকাণ্ড রামায়ণ শুনে সীতাকার পিতা, তুই গিয়ে কি করবি বুঝতে পারছিস না? যে কদিন ওদের অসৌচ সে কদিন শ্রীধরের সেবাটা চালাবি। গায়ে সবাই তো মুখুজ্জে, ওদের জ্ঞাতি গোষ্ঠী, একমাত্র তুই। মোনা দুই হাত বুকের ওপর আর করে অনমনীয় গলায় বলে, আমি যেতে পারবো না, ওদের সঙ্গে আমার বিরোধ। দক্ষ যেন হঠাৎ একটা সাপের ফনা দেখেছেন, একেবারে চমকে উঠে অবাক গলায় বলেন, তুই যে তাজ্জব করলি রে মোনা, ওদের সঙ্গে বিরোধ বলে শ্রীধরের পুজো করতে যাবি না? তার সঙ্গেও কোনো বিরোধ আছে নাকি? হাবার মতো কথা বলিস নে। বৌমা, ওর গামছাখানা দাও আর একখানা শুদ্ধ কাপড় বের করে দাও। বেলা চড়চড়িয়ে উঠল, এখনো ঠাকুর ওঠানো হলো না। দেরি করিস নে বাছা, অশৈরণ সইতে পারি নে। একটা বিরোধ পুষে রাখবার সময় নয়। মানুষ মনুষ্যত্ব বলে একটা কথা আছে কি নেই? এই দক্ষবালা যতদিন বেঁচে থাকবে ততদিন এই জ্ঞানটি রাখতে হবে, তা বলে রাখছি বাছা। মানুষের চেহারা নিয়ে ঘুরে বেড়াবো আর জন্তু জানোয়ারের আচরণ করব, এ হয় না। মোনার বউ পাড়ার পিশাশুড়ির মুখচ্ছবির দিকে সব হয় একবার তাকিয়ে নীরবে একখানা গামছা আর এক তেলের বাটি নামিয়ে দিয়ে ময়লা চিট ধরা একখানা কেটে ধুতি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে। দক্ষ ঠাকুরানো সেই ভিজে সপসপে কাপড়ে অনড় দাঁড়িয়ে। মাঘ মাসের ভোরের কনকনে হাওয়া হাড়ের মধ্যে ছুঁচ বিচ্ছে, তাতে ভ্রুক্ষেপ মাত্র নেই। জেঠির বাড়ির সবাই তো এখন অশুদ্ধ। ঠাকুর দালানে কে উঠবে মোনাকে দেখিয়ে দিতে? মোনা চাটুজ্জে সরষের তেলের বাটিটায় আঙুল ডুবিয়ে নিয়ে আঙুল ডগা দুটো সজোরে নাকে ঢুকিয়ে নস্যি টানা টেনে বেজার গলায় বলে ওঠে, যাদের দরকার তারা তো একবারও বলল না, তুমিও ওপর পার হয়ে। কথা শেষ করতে হয় না, বৌমা ফাটে দক্ষবালার কণ্ঠে। মোনা, ইতরের মতো কথা কোষনি বলছি। মনে রাখিস, সত্য চাটুর্যের ছেলে তুই, যার ধ্যান জ্ঞান লক্ষ্য চিন্তা ছিল পরের উপকার। মোনাও সমান সমান। আরও বেজার গলায় বলে, তার আমার জানতে বাকি নেই পিসি, সর্বস্ব পরায়ণ নম করে ছেলের জন্য রেখে গেছেন লবডঙ্কা। দক্ষবালা সতেজে বলেন, সকালবেলা পিতৃনিন্দে করে পাপ অর যাস না মোনা। বলি, তুই হেন গুণনদী ছেলের জন্য সর্বস্ব রেখে গেলেই বুঝি তার বৈকুণ্ঠের ডঙ্কা বাজত? নে, বৃথা বকিস নে, দুপটা দিয়েই উঠে আয়। আমি ততক্ষণে ঠাকুর দালানটা সাফ করি গে। দেখিস আবার মুখুজ্জেদের শ্রীধর ভেবে অভক্তির সঙ্গে পুজো করিসনি। তা তুই পারিস, তোর যা নরুকে বুদ্ধি। তবে স্পষ্ট কথা বলে রাখছি বাছা, দক্ষবালা যতক্ষণ আছে ততক্ষণ কারোর ওসব নরুকে বুদ্ধি চলবে না। দক্ষবালা বিগত হোক, তারপর যে যার ইল্লুতে বুদ্ধি নিয়ে জন্তু জানোয়ারের আচার আচরণে চলিস, তাই হবে শেষ পর্যন্ত দেখতে পাচ্ছি দিব্য চক্ষে। আবার লম্বা লম্বা পা ফেলে এগোতে থাকেন দক্ষবালা। কাজ তো কম নয়। ও বাড়ির ব্যবস্থা সেরে এসে
আবার নিজের ভাই ভাজের সংসারের হাল ধরতে হবে। তা দক্ষবালার দৃষ্টি, দিব্য দৃষ্টিটা হয়তো নির্ভুলি। এইসব দক্ষবালাদের বিয়োগ ঘটায় আজকে সমাজ তরুণীর এমন বেহাল। ভয় করব, ভরসা করব, এমন নেই আর কোথায়। শুনছিলেন আশাপূর্ণা দেবীর ছোট গল্প অবলম্বনে দক্ষবালা। এইরকম আরও গল্প শুনতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। ধন্যবাদ।